জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে, তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধান আদেশের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় দিনের আলোচনায় এই প্রস্তাব তুলে ধরে ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞদের প্রস্তাবের সঙ্গে একমত জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তাদের দাবি, জুলাই সনদের বাস্তবায়নে গণভোটই চূড়ান্ত অথরিটি। পাশাপাশি গণভোটের জন্য সরকারের একটা আদেশ দেয়া প্রয়োজন, তবে সংবিধান আদেশ দেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের পরামর্শ প্রয়োজন মনে করে বিএনপি। দলটি মনে করে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা সংসদের নেই, সেজন্য পরবর্তী সংসদ গঠিত হওয়ার পর গণভোটের কথা বলছে দলটি। এদিকে দলীয় ফোরামের আলোচনার পর এই নতুন প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানাবে এনসিপি। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত মুলতবি করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। যারা বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, কিন্তু সেটা পার্লামেন্টে গিয়ে করব, আমাদের প্রশ্ন হচ্ছে যদি চান তাহলে এখন কেন করতে চাচ্ছেন না, এবং সেটা জনগণের চূড়ান্ত যেটা আপনার লাগবে সেটা দিয়ে কেন করতে চাচ্ছেন না। এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা। জুডিশিয়ারি কি বলে, আমরা জুডিশিয়ারির কাছে যাই। সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে সেটা বলা আছে। যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে, সেটা লেজিটিমেসি নেওয়ার জন্য আর্টিকেল 142 অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে। আমাদের অ্যাফিলিয়েট ডিভিশন আইনের ব্যাখ্যাতা, সংবিধানের ব্যাখ্যাতা, কিন্তু তারা প্রণেতা নয়। অ্যামেন্ডমেন্ট কিন্তু আইন প্রণয়ন, এটা পার্ট অফ দ্য ল মেকিং, এটা আমাদের বুঝতে হবে। এই জায়গায় কনফিউশন তৈরি করার কোনো সুযোগ নাই। এটা করতে গেলে আরও ডিজাস্টার হবে। তার চাইতে বরং আজকে ঐকমত্য কমিশন যে প্রস্তাবটা দিয়েছে, সেই জায়গায় যদি আমরা একমত হয়ে যাই, তাহলে দেশ আগামীতে সুন্দর একটি নির্বাচন পাবে। ইউরোপীয় ইউনিয়ন চায় দ্রুতই বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে গুলশানে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান বিএনপির এ নেতা। তার দাবি, জনগণের ম্যান্ডেটে নির্বাচন হলে পরবর্তীতে সংসদই নির্ধারণ করবে কোন প্রক্রিয়ায় হবে ভোট। বাংলাদেশে বাণিজ্য খাতে সহযোগিতার বিষয়ে ইইউকে অনুরোধ করা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। এদিন ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান মনির সাতুরির নেতৃত্বে 16 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। পিয়ার যদি কেউ চায়ও, সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে। জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমরা কিছু লোক টেবিলের চারিদিকে বসে কিছু রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এটা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের পরে যদি জনগণ চায় হবে। বিশ্বজুড়ে বাংলাদেশের বাইরে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই চাচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক। জামায়াতের কর্মসূচি সুদূর প্রসারী চক্রান্তের অংশ, এতে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি। বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি নির্বাচন বানচাল প্রক্রিয়ার অংশ। জামায়াতের আন্দোলন নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই বলেও দাবি করেন রিজভী। একটি শিশু জন্ম লাভ করে একেবারে হাঁটি হাঁটি পাপাও হলো না, হাঁটি হাঁটি পাপা করে হাঁটা চলাও শিখলো না, আপনি সেখান থেকে আবার পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা দিতে হবে, এই ধরনের পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে, তা নাহলে নির্বাচনে যাওয়া যাবে না। এটা আমার মনে হয় একেবারেই সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়, এটা প্রকাশ বলে আমার কাছে এটা মনে হচ্ছে।
প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক নিয়োগ দ্রুত বাতিল এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বুধবার বিকেলে প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, তা না হলে দেশ অচল করে দেওয়া হবে। আরও জানান, নৈতিক শিক্ষার অভাব দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে। বিশ্বের নানা দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় স্বতন্ত্র শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক রয়েছে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, চুরি, ছিনতাই, সামাজিক অস্থিরতা, চরিত্রহীনতার মতো উদাহরণ সমাজে তৈরি হয়েছে কারণ ধর্মীয় শিক্ষক নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। দুর্নীতি, অন্যায়, অবিচার, মাদক, নৈতিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হলো ধর্মীয় শিক্ষার ঘাটতি। যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম একজন ধর্মীয় শিক্ষক থাকতেন, যিনি শিক্ষার্থীদের ঈমান, আকীদা এবং নৈতিকতা শিক্ষা দিতেন। গানের শিক্ষক নিয়োগ দিয়ে সরকার কি করতে চায়? তারা কি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পথ ধরে আবার ভবিষ্যৎ নাগরিকদের চোর, ডাকাত এবং খুনি বানাতে চায়? জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১১ দিনের সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এবারের সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ৪ জন রাজনীতিবিদও। এর মধ্যে বিএনপির থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী থেকে যাচ্ছেন ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ফরেন সার্ভিস একাডেমিতে এ সফর নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এবারের জাতিসংঘের অধিবেশনে প্রথমবারের মতো জাতিসংঘের মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যা বড় ভূমিকা রাখতে পারে বৈশ্বিক আয়োজন। কারণ এবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। উল্লেখ্য, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সকল অংশীদারের অংশগ্রহণে জাতিসংঘ কর্তৃক এমন একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজনের প্রস্তাব করেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ ও উৎসব মুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। কিছু শক্তি এখনও নির্বাচন স্থগিতের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বুধবার যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ৩ দশকেরও বেশি সময় পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় জনসাধারণের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উৎসাহ বাড়ছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন সূচনার সাক্ষী হবে বলে আশ্বস্ত করেন তিনি। এ সময় সফররত আইন প্রণেতারা আশা করেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের অগ্রগতির জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এ সময় ডক্টর ইউনূস ইইউর অবিচল সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য তহবিল বাড়ানোর আহ্বান জানান। আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট। ঘোষণা করা রোডম্যাপ অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে
19 অক্টোবর। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে রোডম্যাপ প্রকাশ করা হয়। মোট 48 দিনের নির্বাচনী পরিকল্পনার উল্লেখ করা হয় এতে। কার্যক্রম শুরু হবে 8 অক্টোবর। 28তম দিনে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার পর এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে এই যক্ষ নির্বাচন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোয় বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়া যাবে চাকসুতে। পুনর্নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়ন সংগ্রহের শেষ দিন, তবে সময় বাড়ানোর পর আজ শেষ হয় মনোনয়ন বিতরণ। কমিশন জানায়, গেল 30 ও 31 আগস্টের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এটি সহ আরও কিছু বিষয় বিবেচনায় নিয়ে সময় বাড়ানো হয়েছে। এর আগে বুধবার সকালে কমিশন কার্যালয়ে গিয়ে সময় বৃদ্ধির আবেদন করে ছাত্রদলের একটি প্রতিনিধি দল। এদিকে সকাল থেকেই শিক্ষার্থীরা মনোনয়ন জমা দিতে ভিড় করেন কমিশন কার্যালয়ে। চারজন শিক্ষার্থী আমাদের দরখাস্ত করেছিল, আজকেও একটি সংগঠন থেকে এবং আমাদের একটা শিক্ষার্থীদের মধ্য থেকে একটা আবেদন করা হয়েছে। সেই আবেদনগুলোকে আমরা বিবেচনা করে আজকের দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং আগামী দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম। রাকসুর জমজমাট প্রচারণার মধ্যেই ফের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। এতে নির্বাচনী পরিবেশ ব্যাহত হওয়ার শঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বলছেন, 18 সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে 21 সেপ্টেম্বরের থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন তারা। এদিকে সকাল থেকে ক্যাম্পাস জুড়ে চলছে প্রার্থীদের জোর প্রচারণা, দিচ্ছেন নানান ধরনের প্রতিশ্রুতিও। প্রচারণায় বড় রাজনৈতিক দল সংগঠনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও তুলছেন কিছু প্রার্থী। তবে যোগ্য প্রতিনিধি নির্বাচনে মনোযোগী সাধারণ শিক্ষার্থীরা। এখনও প্রচারণার বাকি আরও 6 দিন। আগামী 25 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে ব্যালটে আগে থেকে ক্রস চিহ্নের অভিযোগ আনা ছাত্রী 4 বার বুথে প্রবেশ করেন। একই সঙ্গে একাধিক ব্যক্তির সাথে তার আলাপচারিতা প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক উল্লেখ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, প্রথমবার আনুমানিক 40 সেকেন্ড, দ্বিতীয়বার আনুমানিক 66 সেকেন্ড, তৃতীয়বার আনুমানিক 2 সেকেন্ড এবং চতুর্থবার আনুমানিক 10 মিনিটেরও বেশি সময় বুথে অবস্থান করেন ওই ছাত্রী। এর আগে 9 সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন সকালে এক ছাত্রী ব্যালট গ্রহণ করে বুথে প্রবেশ করেন। এরপর বের হয়ে দাবি করেন, তার একটি ব্যালটে 2টি প্রার্থীর পক্ষে পূর্ব থেকে ক্রস চিহ্ন দেওয়া ছিল। পরে সেখানে উপস্থিত পোলিং অফিসার এবং ভোট ব্যবস্থাপকদের সহায়তায় তার কাছ থেকে চিহ্নিত ব্যালটটি সংগ্রহ করে আলাদা একটি প্যাকেটে সংরক্ষণ করা হয়। এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। লেখেন, সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন উদযাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। তবে সাম্প্রতিক অতীতে পলাতক স্বৈরাচারের সুবিধাভোগীরা অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে সম্প্রীতি বিনষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।
আসন্ন দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এ মন্তব্য করেন। মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজার উদযাপনের প্রস্তুতি অনেক ভালো। আশা করি গতবারের চেয়ে এবারের পূজা উৎসব মুখর হবে। গতবারের থেকে এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত বছর সারা দেশে পূজা উদযাপনের জন্য 4 কোটি টাকা দেয়া হতো, এবার সরকার সেটা বাড়িয়ে 5 কোটি টাকা করেছে। এবার পূজা উদযাপনে নিরাপত্তা নির্বিঘ্ন করতে একটি অ্যাপস চালু হয়েছে বলেও জানান তিনি। এ সময় বাইরে থেকে আসা নেতিবাচক কথায় কান না দেওয়ারও আহ্বান জানান তিনি। গতবারের থেকে কিন্তু ছুটি বাড়াই দেওয়া হয়েছে এবং পূজা মণ্ডপের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। এর আগে গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে, এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ করেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। জেরা শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ জেরা হয়। গত 3 আগস্ট শুরু হয়ে সবশেষ 9 সেপ্টেম্বর পর্যন্ত 17 কর্মদিবসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ 46 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেয়া শেষে তিনি বলেন, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন সহ যারাই জুলাই গণহত্যায় জড়িত তাদের বিচার করতে হবে। এ বিচার যেন দৃষ্টান্ত হয়ে থাকে। আব্দুল কাদের মোল্লা সাহেবের রায়ের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন যে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা তার ব্রোকেন ড্রিম এই বইয়ে উল্লেখ করেছেন তাকে যে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং এই ব্যাপারে যে সরাসরি হাসিনার হস্তক্ষেপ ছিল। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন, সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। উনি সঠিক কথা বলেন নাই। কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময়, সেই ঘটনাগুলোই আমি বলেছি। এবং আজকে আমরা মূলত 18 এবং 19 জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। চলতি অর্থবছরে প্রথম 2 মাসে এডিপি বাস্তবায়ন 2.5%-এরও কম হয়েছে। একনেক সভা শেষে একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজকের সভায় 8,333 কোটি টাকার 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা হয়। আজকের বৈঠকে অনুমোদন দেয়া 13টি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন 4,437 কোটি 82 লাখ টাকা, প্রকল্প ঋণ 1,225 কোটি 36 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 2,670 কোটি 9 লাখ টাকা। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত সময়ে বেশ কয়েকটি বড় প্রকল্পে ঋণ ও জোড়া তালির মাধ্যমে কাজ করা হয়েছে, আর এ কারণেই প্রকল্পগুলোর করুণ দশা। এডিপি বাস্তবায়ন ও প্রকল্পের ধীর গতি সহ একনেক নিয়ে সভায় প্রধান উপদেষ্টা অসন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের প্রকল্পের তৈরির ক্ষেত্রে অনেক দুর্বলতা আছে বলেই আমাদের সমস্যা হয়। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে এই পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। তার কারণ হলো সবগুলোই হলো আগের প্রকল্প, এগুলাকে কী করে সংশোধন করা হলো, জোড়াতালি দেওয়া হলো,
আমরা সবগুলোতেই কিছু কিছু শর্ত আরোপ করেছি, কিন্তু তারপরও তো এগুলো জোড়াতালি হলো। অন্তর্বর্তী সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন বা সংশোধন এনেছে তা যদি পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করে তাহলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে আইন বিষয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বিচারিক পদের ক্ষমতা প্রধান বিচারপতির হাতে ন্যস্ত করার পাশাপাশি সাইবার সিকিউরিটি সহ অনেক আইনের সংশোধন আনা হয়েছে। এছাড়াও আইনগত সহায়তা সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান সম্পৃক্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। এটি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে 12টি জেলায় এই অধ্যাদেশের তফসিলভুক্ত বিষয়গুলোতে মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান 18 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে বলেও জানান তিনি। আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি, যে রিফর্ম করেছি, এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে, অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাবে। দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবারিত হবে। বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা। ঋণের নামে 363 কোটি টাকা আত্মসাৎ এবং রেল খাতে প্রায় 600 কোটি টাকা লোকসানের ঘটনায় একাধিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ডেমু ট্রেন কেলেঙ্কারিতে সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার সহ 7 জন এবং মিটার গেজ ইঞ্জিন ক্রয়ে অনিয়মে জড়িত 3 সাবেক রেল কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। অন্যদিকে 16 কোটি টাকার সম্পদ গোপন ও 12 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিমানের পরিচালক মমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানানো হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গুলশান শাখার গ্রাহক নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে 670 কোটি টাকা বিনিয়োগ সুবিধা মঞ্জুর এবং মঞ্জুরকৃত 670 কোটি টাকার মধ্যে 363 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ জনাব মোহাম্মদ সাইফুল আলম এস আলম, পিতা মুজাহারুল ইসলাম এমডি এস আলম অ্যান্ড কোম্পানি, মোহাম্মদ আমিনুল ইসলাম এমডি নাবিল গ্রুপ সহ সকল মোট 43 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। নিয়োগ বৈষম্য দূর করা সহ 4 দফা দাবিতে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে সকাল থেকে প্রায় 4 ঘন্টা অবরোধ করে রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বন্ধ থাকে যান চলাচল, আশপাশের রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। বুধবার বেলা 2টার পর থেকে তুলে নেওয়া হয় অবরোধ, তবে অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার সকাল 11টার পর নিজেদের দাবির পক্ষে স্লোগান দিয়ে সড়কে নেমে আসেন শিক্ষার্থীদের অভিযোগ, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে উত্থাপিত 3 দফা দাবি মূলত ডিপ্লোমা শিক্ষা ধ্বংসের জন্যই। এর প্রতিবাদ জানানোর পাশাপাশি স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠনের সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং 4 বছর মেয়াদে আধুনিক কারিকুলাম প্রণয়নের দাবি তোলেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষা বোর্ড এবং প্রাথমিক শিক্ষা বোর্ড আছে কারিগরি, এর পাশাপাশি তারা 7 দফা দাবির আরো দাবি তারা উল্লেখ করছেন। বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা যে বলেছে যে তারা আমাদের গুলি করবে এবং মেরে ফেলার যে হুমকি দিয়েছে, এইটার প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন এবং আমাদের যে 10ম গ্রেড, এই 10ম গ্রেড আমাদের 10ম গ্রেডে আমাদের জন্যই থাকবে, এটা আমাদের জন্য বরাদ্দ, তার জন্যই আজকে এই আন্দোলন। আমরা এই 10ম গ্রেড ছাড়ব। বিগত দিন দেখেছেন আমরা আমাদের কারিগরি সেক্টর উন্নয়নের জন্য 6 দফা দাবি প্রণয়ন করেছি, ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ জানে। আজকে আমাদের মূলত 4টি দফা নিয়ে মাঠে নেমেছি।
বিভিন্ন দাবি বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সহ বিভিন্ন মহাসড়কের যান চলাচল। বুধবার বেলা 11টার পর থেকে গাজীপুরের বিভিন্ন সড়কে জড়ো হয় পলিটেকনিকের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। পরে চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। 7 দফা দাবি বাস্তবায়ন ও বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবির প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। একই দাবিতে ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখা হয় ঢাকা বাইপাস মহাসড়ক। দাবি আদায়ে উত্তাল হয় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কও। সকাল 9টা থেকে নিমনগড় ফুলবাড়ি বাসস্ট্যান্ড ও রেলপথে অবস্থান নেন দিনাজপুরের পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে 4 ঘণ্টা আটকা পড়ে যানবাহন ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। একই দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বরিশাল, কুষ্টিয়া, ফেনী, পাবনা, যশোর সহ দেশের বিভিন্ন জায়গায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সরকার ঘোষিত যে ওয়ার্ক কমিটি 14 সদস্য, সেই কমিটি আমরা বর্জন ঘোষণা করে এবং তাদের অযৌক্তিক 3 দফার প্রতিবাদেই আজকে আমাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি। বুয়েটের যে শিক্ষার্থীরা ওনারা আমাদের সাথে বিগত দিন ধরে আমাদের যে 10ম গ্রেড, এই 10ম গ্রেড নিয়ে তারা ঝামেলা করতেছে। এই 10ম গ্রেড হচ্ছে আমাদের দাবি। তাদের আরেকটা দাবি হচ্ছে আমরা নামের শেষ ইঞ্জিনিয়ার লিখতে পারবো না। এখন আমাদের সার্টিফিকেটে আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার, তাহলে আমরা কেন লিখতে পারবো না? বিএসসিরা যে 3 দফার অযৌক্তিক দাবি করেছিল তা সম্পূর্ণ অযৌক্তিক। তারা 9ম গ্রেডে মেধার যোগ্যতা খাটাতে পারে না, তারা আসে নিচের পোস্টে। আরে ভাই, আপনারা মেধার জোট খাটাতে চান, আপনারা নিচে নামতে আপনারা কি দারোয়ান পোস্ট, আপনারা পিয়ন পোস্ট, এইখানে মেধার জোর খাটাতে চাবে? বিএসসি ইঞ্জিনিয়ারিং কর্তৃক যে 3 দফা দাবি, আমরা সেই 3 দফা দাবিকে সম্পূর্ণ বানোয়াট এবং অযৌক্তিক বলে আখ্যা দিচ্ছি। বিএসসি প্রকৌশলীদের 3 দফা ও ডিপ্লোমা প্রকৌশলীদের 7 দফা দাবি পর্যালোচনায় 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাদের সুপারিশ না দেয়া পর্যন্ত জনগণের ভোগান্তি হয় এমন কোনো আন্দোলন কর্মসূচি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বুধবার বিকেলে সচিবালয়ে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষায় গঠিত কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা জানান, 2 পক্ষের দাবি সমূহ খতিয়ে দেখতে 2 পক্ষের একজন প্রতিনিধি, একজন শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন করে মোট 6 জনের কমিটি করা হয়েছে। তিনি আরও বলেন, তারা অঙ্গীকার করেছেন আর কোনো আন্দোলন হবে না। নির্বাচন সামনে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান ফাউজুল কবির খান। পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ওনারা কাজ করবেন যাতে এই যে যেটা বললাম যে যাতে একটা সেতু গড়া যায়, পারস্পরিক বিরোধী যে আছে সেটার মধ্যে কোথায় একটা একমত হওয়া যায়, ওই অনেকটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো, যাতে ওনারা নিজেরাই কারণ নিজেরা সমাধান করলেই সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান। এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না, কোনো ওই যে রাস্তাঘাটে যে জনদুর্ভোগ হয় এরকম কোনো কাজে ওনারা লিপ্ত হবেন না। বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে শুরু হয়েছে যুদ্ধকালীন যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল। 7 দিনের এই মহড়া চলছে জহুরুল হক বিমান ঘাঁটিতে। মহড়ায় অংশ নিয়েছে 2 দেশের 240 জন সদস্য। আকাশ ও স্থলে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া ও কৌশল অনুশীলন করেন 2 দেশের সৈনিকরা। রয়েছে আহত রোগী পরিবহন, এক বিমান থেকে অন্য বিমানে হস্তান্তর, জরুরি চিকিৎসা প্রদান, যুদ্ধে অনুসন্ধান ও উদ্ধার, উড্ডয়নের সময় সমন্বয় করা, রক্ষা ও দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা তৈরির প্রশিক্ষণ। এছাড়া যুদ্ধের সময় কমবেট ট্র্যাকিং ও সার্ভাইভাল এক্সারসাইজও অন্তর্ভুক্ত করা হয়। এই মহড়া ভবিষ্যতে যৌথ অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই অনুশীলনের মাধ্যমে আমাদের বাহিনীগুলোর
যে সংকটকালীন সময় যদি আসে কখনো এবং দুর্যোগপূর্ণ সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। We have been conducting subject matter expert exchange with different offices, and we are very glad to be learning from our team and learning with each other and to support our communities and our partners in the region. সানসলিক বাংলাদেশের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার অভিনীত নাটক শুধু পাকিস্তানে নয়, বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এছাড়াও নিজের হাসি ও ব্যক্তিত্ব দিয়ে হাজারো ভক্তের প্রথম পছন্দের হয়ে উঠেছেন হানিয়া। পাকিস্তানের সানসলিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন তিনি। সানসলিক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা, যা ভিটামিন সি ও ইর গুণে দেয় ঝলমলে গ্লাস শাইন। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতেই তার ঢাকায় আসা। গহীন পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের 12 সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় মালয়েশিয়া প্রবাসী একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয় এক নারী সহ 10 রোহিঙ্গাকে। বিজিবি জানায়, মালয়েশিয়া যাওয়ার আশায় পাচারকারী চক্রের কবলে পড়াদের একটি অংশকে মিয়ানমারে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সেখান থেকে বাছাই করা কয়েকজনকে নেওয়া হয় মালয়েশিয়ায়। যারা মালয়েশিয়া পৌঁছাতে সক্ষম হয় তাদের মাধ্যমে সংগ্রহ করা হয় আরও কয়েকজনকে। দীর্ঘ অনুসন্ধানের পর এ ধরনের একটি বড় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের খোঁজ পায় বিজিবি। গেল কয়েক মাসে বিজিবির হাতে আটক হয় 48 মানব পাচারকারী। বাই তো মগ আসিল মেলিজিয়া মগই হতে মল করিওরে বুড়া ময়ল আসিল ইবারলে কন্ট্রোল করিওরে মানে গাড়িলে কন্ট্রোল করে দিয়ে গাড়ি তুললি আনারে গাড়ি আনি বাদ আনারে এত্তর হুয়াক গায়ে গরে কান্দা হাজি গরি হানমর গলি ওরে গন্ডার দন হবই আনারে গায়ের দড়ি ফেলাই। মালয়েশিয়া থেকে মূলত এই মানব পাচারের চক্রগুলো পরিচালনা করছে এবং আমরা সুস্পষ্ট তথ্য উপাত্ত এবং আলামত এবং তদন্ত সাপেক্ষেই আমরা বেশ প্রায় 10-12টি বিশেষ অভিযান পরিচালনা করি এবং আমরা প্রায় 10 জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। জেনজিদের বিক্ষোভের মুখে সংসদ সদস্যদের আজীবন পেনশন ভাতা এবং তাদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করতে সম্মত হয়েছে পূর্ব তিমুরের আইন প্রণেতারা। জানা গেছে, গত সোমবার থেকে এমপিদের জন্য আজীবন পেনশন এবং গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। তবে হাজার হাজার শিক্ষার্থীর চাপে বুধবার সিদ্ধান্তটি বাতিল করার ঘোষণা দিয়েছে সরকার। পূর্ব তিমুরের পার্লামেন্টের দলগুলো জানিয়েছে, শিক্ষার্থীদের সাথে একটি সমঝোতার অংশ হিসেবে তারা পরিকল্পনা বাতিল করবে। এতে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 1999 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে এক ঐতিহাসিক গণভোটের পর 2002 সালে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে পূর্ব তিমুর। বন্যা ও ভূমিধসে জম্মু শ্রীনগর মহাসড়ক বন্ধ হয়ে পড়ায় অন্তত 4000 ট্রাক ভর্তি আপেল ও অন্যান্য ফল ভারতসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারছে না, যার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কাশ্মীরের আপেল চাষিরা। প্রতি বছর কাশ্মীরে 2 থেকে 2.5 কোটি টন আপেল উৎপাদন হয়, যা ভারতের মোট আপেল উৎপাদনের প্রায় 78%। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য বলছে, আনুমানিক 4000 ফলের ট্রাক 2 সপ্তাহ ধরে আটকে থাকায় প্রায় $146 মিলিয়ন সমপরিমাণ ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষোভ ঝাড়ছেন ফল উৎপাদকরা। মহাসড়ক বন্ধ হওয়ায় শুরুতেই সরকার তৎপর হলে এতটা ক্ষতি হতো না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মহাসড়ক সচলে দিনরাত কাজ চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনের মেঘ ভাঙা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। মঙ্গলবার ভোরে হঠাৎ দেরাদুন শহরে মেঘের বিস্ফোরণ ঘটে। এতে শুরু হয় অতিরিক্ত বৃষ্টি। প্রাণীর তোড়ে
পানির তোড়ে ভেসে যায় পুরো শহর। কাদামাটি মিশ্রিত পানি ঢুকে যায় লোকালয়ে। তীব্র পানির স্রোতে নাজেহাল অবস্থা হয়ে যায় বাড়িঘর ও রাস্তাঘাটের। তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি মন্দির। ভেঙে যায় কয়েকটি ব্রিজ। এতে শহরের যোগাযোগ ব্যাহত হয়। বৃহস্পতিবার মেঘ বিস্ফোরণের ঘটনা আরও ঘটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। জেনজিদের আন্দোলনে সহিংসতায় নিহতের স্মরণে নেপালে বুধবার জাতীয় শোক দিবস পালন করা হয়। এদিন সব ধরনের সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন দেশে নেপালের দূতাবাসেও এদিন বন্ধ রাখা হয়। গত ৮ ও ৯ আগস্ট নেপালে জেনজিদের আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের স্মরণে এই শোক দিবস ঘোষণা করে দেশটির অন্তর্বর্তী সরকার। এদিকে নেপালের রাষ্ট্রীয় মর্যাদায় জেনজি আন্দোলনে নিহত ১০ জন শহীদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি মন্ত্রী কুলমান ঘিসিং ও স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরজাল। যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দেশটির রাজবাসভবন উইন্ডসর ক্যাসল ঘিরে প্রতিবাদ করেছে লেড বাই ডঙ্কিস নামের একটি সংগঠনের কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার কয়েক মিনিট ধরে উইন্ডসর ক্যাসলের দেয়ালে ডোনাল্ড ট্রাম্প এবং জেফ্রি এপস্টনের ছবি প্রদর্শন করে প্রতিবাদ জানায় তারা। ভিডিওতে ট্রাম্পের মাগশট, এপস্টনের প্রতিকৃতি ও তাদের একসঙ্গে নাচার দৃশ্য দেখা যায়। এ ঘটনায় ক্ষতিকর বার্তা প্রচারের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভ সত্ত্বেও বুধবার রাতে উইন্ডসর ক্যাসলে থাকবেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনা শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীর বিচার শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কারাগার থেকেই ভিডিও কলে আদালতের প্রথম শুনানিতে যোগ দেন হামলাকারী টেইলর রবিনসন। এদিন আদালতে রবিনসনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করেই উইটা অঙ্গরাজ্যের প্রসিকিউটররা। আদালতে পেশ করা নথিতে দেখা যায় নিজের বন্ধুর কাছে চার্লি কার্কের হত্যার কথা স্বীকার করেছেন রবিনসন। এছাড়া চার্লিকে হত্যা করতে ব্যবহৃত বন্দুকের ট্রিগারে পাওয়া ডিএনএ ও রবিনসনের সাথে মিলে গেছে। উইটা কান্ট্রির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেফ্রি গ্রে এক সংবাদ সম্মেলনে বলেন, রবিনসনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, প্রমাণ গোপন ও সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টাসহ 7টি অভিযোগ গঠন করা হয়েছে। এ সময় টেইলরের মৃত্যুদণ্ডের দাবি করেন তিনি। $215তম স্বাধীনতা দিবস উদযাপন করল মেক্সিকো। এ সময় মেক্সিকো শহরের আয়োজন করা হয় প্যারেডের। দেশটির প্রেসিডেন্ট ক্লাইদিয়া শেনবেন উপস্থিত হন সেখানে। মেক্সিকোর ইতিহাসে এই প্রথম নারী প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালীন স্বাধীনতা দিবস উপলক্ষে এত বড় আয়োজন করল দেশটি। মিয়ানমারের ডিসেম্বরের সাধারণ নির্বাচনে 121টি আসনে ভোট গ্রহণ হবে না বলে ঘোষণা করেছে জান্তা সরকারের নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে কাচিন রাজ্যের 4টি, কারেনি রাজ্যের 3টি, চীন রাজ্যের 4টি, সাগাইং রাজ্যের 10টি, মাগওয়ের 5টি, মান্দালের 3টি, রাখাইনের 10টি এবং শান রাজ্যের 17টি টাউনশিপ।
কমিশনের দাবি এসব এলাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ নেই। এলাকাগুলো মূলত নিয়ন্ত্রণ করছে বিভিন্ন জাতিগত স্বতন্ত্র গোষ্ঠী, পিপলস ডিফেন্স ফোর্স ও তাদের মিত্ররা। যদিও এ তালিকায় নেই আরাকান আর্মি নিয়ন্ত্রিত দক্ষিণ রাখাইনের থানওয়ে, তাউনগু, আনজেলা ও গৌকা টাউনশিপ। আইসিসির সবশেষ টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের 9 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি টি-20 ফরম্যাটে নতুন করে হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চলমান এশিয়া কাপে আফগানিস্তানকে হারানোর র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে টাইগাররা। দুই দলের পয়েন্ট সমান 222। তবে 50 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট 12,123, অপরদিকে 37 ম্যাচে আফগানিস্তানের পয়েন্ট 8,213। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। 271 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। 266 রেটিং পয়েন্ট নিয়ে 2-এ অস্ট্রেলিয়া ও 253 রেটিং পয়েন্ট নিয়ে 3 নম্বরে নিউজিল্যান্ড। এশিয়া কাপের সুপার 4-এ যাওয়ার লড়াইয়ে প্রথম কাজটি করে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় কাজ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের জন্য অপেক্ষা। ম্যাচ শেষে আশার বাণী শুনিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে অর্ধশতক করা তানজিদ তামিম। প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট। আগের ম্যাচটা হেরে গেছি, তো কিছু বলার নেই ম্যাচটা নিয়ে, কারণ আগের ম্যাচটা আমরা খুব বাজেভাবে হারছি। আর্লি অনেক উইকেট পড়ে গেছিল। যদি আমরা আগের ম্যাচটা আজকের মতো শুরু পাইতাম তাহলে হয়তো বা ভালো কিছু করা সম্ভব ছিল। সুযোগ ছিল আমাদের, বাট হয়তো বা হইলে আমাদের টিমের জন্য ভালো হইতো, বাট হয় নাই তো কিছু নাই। যেটা পাস্ট ওটা হয়ে গেছে। এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা। নাসুম ভাই এর আগেও যখন নেদারল্যান্ড সিরিজ ছিল উনি কিন্তু এশিয়ায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো এটা অনেক একটা দারুণ একটা মানে পজিটিভ জিনিস বলবো যে উনি যখনই 11-এ আসেন তখনই নিজের বেস্টটা দিয়ে বল করা ট্রাই করে। আজকে প্রথমবার যেভাবে করছে, প্রথম 1-2 বারে কিন্তু মানে খেলাটা অনেক দিকে আমাদের দিকে আসছে। তো আজকে তার স্পেলটার জন্যই আজকে হয়তো বা এরকম ব্যবধান আমরা জিতছি। শেষ করছে এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।